রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মাজিদ ইবনে রেজা আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে মুসলিম দেশগুলোর সমন্বয়ে একটি যৌথ নিরাপত্তা ব্যবস্থা গঠনের আহ্বান জানিয়েছেন। রোববার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াশার গোলারের সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা এই অঞ্চলের দেশগুলোকেই নিশ্চিত করতে হবে এবং বহিরাগত শক্তির উপস্থিতি কেবল অস্থিতিশীলতা বাড়ায়। তিনি ইরান, তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব, মিশর সহ অন্যান্য মুসলিম দেশকে নিয়ে একটি আঞ্চলিক নিরাপত্তা জোট গঠনের প্রস্তাব দেন। তার মতে, সাম্প্রতিক যুদ্ধ প্রমাণ করেছে যে বাইরের শক্তির উপর নির্ভরতা স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে পারে না। ইবনে রেজা বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত যুদ্ধবিরতি সমঝোতা স্মারক আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে এবং প্রতিবেশী ও বন্ধু রাষ্ট্রগুলোর অনুরোধে করা হয়েছে। তবে অতীতে প্রতিশ্রুতি ভঙ্গের ইতিহাস থাকায় ওয়াশিংটনের উপর ইরানের কোনো আস্থা নেই। তিনি সতর্ক করে বলেন, সমঝোতা লঙ্ঘনের যে কোনো প্রচেষ্টার জবাবে ইরানের সশস্ত্র বাহিনী যথাযথ ও শক্ত প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত। ইরানের এই শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তা গাজা, লেবানন, সিরিয়া ও ইরানে ইসরায়েলের সামরিক পদক্ষেপের নিন্দা জানান। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের সমর্থন ইসরায়েলকে আরও আগ্রাসী করে তুলেছে। পাশাপাশি হিজবুল্লাহর বিরুদ্ধে নতুন ফ্রন্ট খোলার মার্কিন বক্তব্য পুরো অঞ্চলকে নতুন নিরাপত্তা সংকটের মুখে ফেলতে পারে বলেও তিনি সতর্ক করেন। সিরিয়া ও লেবাননের তথাকথিত নিরাপত্তা অঞ্চল তৈরির পরিকল্পনাকেও তিনি বৃহত্তর সংকটের পূর্বাভাস হিসেবে উল্লেখ করেন। অন্যদিকে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াশার গোলার যুদ্ধে নিহত ইরানের শীর্ষ নেতা, সামরিক কমান্ডার, বেসামরিক নাগরিক ও মিনাবে নিহত শিক্ষার্থীদের প্রতি সমবেদনা জানান। তিনি যুদ্ধবিরতি সমঝোতার পূর্ণ বাস্তবায়ন এবং কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার উপর জোর দেন। একই সঙ্গে সন্ত্রাসবাদ দমন, সীমান্ত নিরাপত্তা এবং আঞ্চলিক ইস্যুতে ইরানের সঙ্গে সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করে বলেন, আঞ্চলিক ঐক্যই দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ। ইরানে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত দুই ব্যক্তির মৃত্যুদণ্ড আজ ভোরে কার্যকর করা হয়েছে। দেশটির সর্বোচ্চ আদালত তাদের মৃত্যুদণ্ড বহাল রাখার পর এ রায় কার্যকর করা হয়। ইরানের বিচার বিভাগ জানিয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তি হলেন ওমিদ বেহজাদ এবং পরিয়া শাফভাদ। অভিযোগ অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসনের সময় মোসাদ ইরানের অভ্যন্তরে সরাসরি ও পরোক্ষ যোগাযোগের বিভিন্ন নেটওয়ার্ক ব্যবহার করে গুপ্তচর নিয়োগের চেষ্টা চালায়। এই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থেকেই তারা সংবেদনশীল তথ্য সরবরাহ করেন। তদন্তে উঠে এসেছে, ওমিদ বেহজাদ বারবার সামরিক আইন শৃঙ্খলা বাহিনী ও নিরাপত্তা সংস্থার গুরুত্বপূর্ণ স্থাপনার অবস্থান, ভৌগোলিক স্থানাঙ্ক এবং অন্যান্য তথ্য মোসাদ সংশ্লিষ্ট নেটওয়ার্ককে পাঠাতেন। তিনি ম্যাপিং সফটওয়্যার ব্যবহার করে এসব তথ্য সংগ্রহ ও প্রেরণ করতেন। মামলার নথি অনুযায়ী একটি টেলিগ্রাম চ্যানেলের প্রশাসক তাকে জানিয়েছিলেন যে যাচাই বাছাই শেষে এসব স্থানাঙ্ক ইসরায়েলি বাহিনীর সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় যুক্ত করা হবে এবং নিরাপদ মাধ্যমে মোসাদের কাছে পাঠানো হবে। অন্যদিকে পরিয়া শাফভাদ ইরান ইন্টারন্যাশনাল টেলিভিশনের মাধ্যমে গুরুত্বপূর্ণ স্থাপনার ছবি ও তথ্য পাঠাতেন বলে অভিযোগ রয়েছে। ইরানের দাবি, তিনি যেসব স্থানের তথ্য সরবরাহ করেছিলেন সেগুলোর কয়েকটিতে পরবর্তীতে বিমান হামলা চালানো হয়। এছাড়া সংঘাত চলাকালে তিনি উঁচু ভবনের ছাদ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভিডিও ধারণ করে বিদেশে পাঠিয়েছিলেন বলেও মামলার নথিতে উল্লেখ করা হয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এর গোয়েন্দা শাখা তাদের গ্রেফতার করে। পরে গুপ্তচর বৃত্তি ও ইসরায়েলের সঙ্গে গোয়েন্দা সহযোগিতার অভিযোগে আদালত তাদের দোষী সাব্যস্ত করে। সর্বোচ্চ আদালত রায় বহাল রাখার পর আজ ভোরে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগকারী কৌশলগত বাবাল মানদেব প্রণালীতে নিরাপত্তা উদ্বেগের কারণে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে। সামুদ্রিক তথ্য বিশ্লেষণ প্রতিষ্ঠান কেপলারের ট্র্যাকিং ডেটা অনুযায়ী শুক্রবার যেখানে 28টি জাহাজ প্রণালীটি অতিক্রম করেছিল, সেখানে রোববার সেই সংখ্যা নেমে এসেছে মাত্র 18টিতে। তথ্য অনুযায়ী শনিবার 27টি জাহাজ প্রণালীটি পার হলেও রোববার আরও বড় ধরনের পতন দেখা যায়। বিশ্লেষকদের মতে, একটি বাণিজ্য
বাণিজ্যিক জাহাজে হামলার খবর এবং সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে অনেক শিপিং কোম্পানি এই গুরুত্বপূর্ণ নৌপথ ব্যবহার করতে সতর্কতা অবলম্বন করছে। এর আগের সপ্তাহের শুরুতে সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাঙ্কার নিরাপদে বাব আল মানদেব প্রণালী অতিক্রম করেছিল বলে কেপলারের তথ্য নিশ্চিত করেছে। তবে সাম্প্রতিক ঘটনাগুলোর পর পরিস্থিতি আরো জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে নিরাপত্তা ঝুঁকি অব্যাহত থাকলে তেলবাহী ট্যাঙ্কার সহ অন্যান্য বাণিজ্যিক জাহাজের চলাচলে আরো বিঘ্ন ঘটতে পারে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যে প্রভাব ফেলতে পারে। আঞ্চলিক সংঘাতের শুরু থেকে বাব আল মানদেব প্রণালীতে একাধিকবার জাহাজে হামলার ঘটনা ঘটেছে। ইয়েমেন ভিত্তিক বাহিনী সৌদি আরব সংশ্লিষ্ট এবং ইসরায়েল সংযুক্ত জাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে আজ ওমানে খাসাব উপকূল থেকে প্রায় 20 নটিক্যাল মাইল উত্তর পূর্বে একটি তেলবাহী জাহাজের কাছাকাছি বিস্ফোরণের ঘটনা ঘটে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে জাহাজটির অধিনায়ক আশপাশে একটি বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে রিপোর্ট করেছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই আজ জানিয়েছেন তেহরান বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের সরাসরি আলোচনা বা আলোচনায় অংশ নিচ্ছে না। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ স্থগিত থাকলেও ওমানের সঙ্গে হরমুজ প্রণালীতে একটি অস্থায়ী নিরাপদ নৌপথ চালুর বিষয়ে আলোচনা চলছে। বাঘাইয়ের মতে এই আলোচনা কেবল জাহাজ চলাচলের জন্য একটি সীমিত ও অস্থায়ী ব্যবস্থা নিয়ে। তবে তিনি স্পষ্ট করে বলেন, শুধুমাত্র ওমানের সঙ্গে সমঝোতায় পৌঁছালেই হরমুজ প্রণালী পুনরায় স্বাভাবিকভাবে খুলে দেওয়া সম্ভব হবে না, কারণ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির উপর নির্ভর করছে। তিনি আরো দাবি করেন, যতদিন পর্যন্ত যুক্তরাষ্ট্রের আগ্রাসন অব্যাহত থাকবে ততদিন হরমুজ প্রণালীর বর্তমান পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না। তার ভাষায়, অঞ্চলের সামরিক চাপ ও উত্তেজনা অব্যাহত থাকলে নিরাপদ নৌ পরিবহন নিশ্চিত করা সম্ভব নয়। বাঘাই ইঙ্গিত দেন যে ইরানের দৃষ্টিতে হরমুজ প্রণালীর ভবিষ্যৎ শুধু ওমানের সঙ্গে কারিগরি সমঝোতার বিষয় নয়, বরং এটি বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তা ও রাজনৈতিক বাস্তবতার সঙ্গে জড়িত। তাই যুক্তরাষ্ট্রের সামরিক ও রাজনৈতিক অবস্থানের পরিবর্তন ছাড়া প্রণালীতে স্বাভাবিক নৌ চলাচল পুনঃস্থাপনের সম্ভাবনা সীমিত বলে তিনি মন্তব্য করেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেছেন, সম্প্রতি স্বাক্ষরিত শান্তি সমঝোতা স্মারক ভবিষ্যতে দেশটির পররাষ্ট্রনীতির কেন্দ্রবিন্দু বা প্রধান ভিত্তিতে পরিণত হবে। তিনি জানান, এই সমঝোতার যথাযথ বাস্তবায়ন ইরান পুরো অঞ্চল এবং দেশটির মিত্রদের নিরাপত্তা আরও শক্তিশালী করবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে পেজিশকিয়ান বলেন, এই সমঝোতার স্মারকটি ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্যদের সম্মিলিত প্রজ্ঞা ও ঐকমত্যের ভিত্তিতে গৃহীত হয়েছে। তিনি বলেন, স্বাক্ষরিত স্মারকটি পরিষদের সদস্যদের সম্মিলিত চিন্তা ভাবনার ফল এবং এ বিষয়ে সকল সদস্য একমত। তিনি আরো বলেন, আমি বিশ্বাস করি ভবিষ্যতে এই স্মারকই আমাদের পররাষ্ট্র সম্পর্কের কেন্দ্রবিন্দু হবে। আমাদের এমনভাবে কাজ করতে হবে যাতে শত্রুপক্ষ তারা যে চুক্তিতে স্বাক্ষর করেছে তা মেনে চলতে বাধ্য হয়। পেজিশকিয়ানের মতে, এই সমঝোতা কার্যকর হলে শুধু ইরান নয়, সমগ্র অঞ্চলের স্থিতিশীলতা ও নিরাপত্তা জোরদার হবে। একই সঙ্গে ইরানের আঞ্চলিক মিত্রদের নিরাপত্তাও আরো সুসংহত হবে। উল্লেখ্য, গত 18 জুন পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি সংক্রান্ত এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। তবে ইরানের দাবি, চুক্তি স্বাক্ষরের পর থেকে যুক্তরাষ্ট্র একাধিকবার এর শর্ত লঙ্ঘন করেছে, যার ফলে যুদ্ধবিরতি কার্যকর রাখা কঠিন হয়ে পড়েছে। ইরানি নেতৃত্বের ভাষ্য অনুযায়ী শান্তি সমঝোতাটি শুধু সাময়িক যুদ্ধবিরতির জন্য নয়, বরং ভবিষ্যতে আঞ্চলিক কূটনীতি, নিরাপত্তা সহযোগিতা এবং উত্তেজনা প্রশমনের একটি দীর্ঘমেয়াদী কাঠামো হিসেবে বিবেচিত হচ্ছে। তাই তেহরান এই চুক্তিকে নিজেদের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা করতে আগ্রহী। ইরানের বর্তমান বাস্তবতা বুঝতে হলে শুধু আন্তর্জাতিক কূটনীতি বা সামরিক উত্তেজনার দিকে তাকালেই হবে না। দেশটির সাধারণ মানুষের মনোভাব ও দৈনন্দিন বাস্তবতাও সমান গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে এক ধরনের দোলাচল লক্ষ্য করা গেছে। কখনো তিনি ইরানের বিরুদ্ধে কঠোর হুমকি দিয়েছেন, আবার কখনো দাবি করেছেন যে দুই দেশের মধ্যে সমঝোতা খুব কাছাকাছি কিংবা আলোচনা ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছে। কিন্তু অধিকাংশ ইরানের কাছে এসব নতুন কিছু নয়। বছরের পর বছর ধরে তারা একই ধরনের বক্তব্য, চাপ এবং কূটনৈতিক ওঠানামা দেখে এসেছে। ফলে এসব ঘোষণায় সাধারণ মানুষের মধ্যে খুব বেশি আশাবাদ বা বিস্ময় তৈরি হয় না।
তবে দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি এখন গভীর অনিশ্চয়তায় আচ্ছন্ন। জনগণের একটি বড় অংশ ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন এবং হতাশ। একদিকে সামরিক সংঘাতের ঝুঁকি, অন্যদিকে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা। এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে আছে ইরান। কিন্তু কূটনীতির প্রতি মানুষের আস্থা আগের তুলনায় অনেকটাই কমে গেছে। কারণ ইরান যখন আন্তর্জাতিক আলোচনার মধ্যেই ছিল, তখনই দেশটি নজিরবিহীন বিমান হামলার মুখোমুখি হয়। এসব হামলা শুধু সামরিক ঘাঁটি বা সরকারি স্থাপনায় নয়, বেসামরিক এলাকা, আবাসিক ভবন এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে অনেকের কাছে প্রশ্ন জেগেছে, আলোচনা চললেও যদি যুদ্ধ এড়ানো না যায়, তাহলে কূটনীতির কার্যকারিতা কোথায়? অন্যদিকে সমাজের একটি অংশের মধ্যে এখনো দৃঢ়তা ও প্রতিরোধের মানসিকতা রয়েছে। বহিরাগত চাপের মুখে জাতীয় ঐক্য বা র্যালি অ্যারাউন্ড দ্য ফ্ল্যাগ প্রভাব এখনো পুরোপুরি মিলিয়ে যায়নি। অনেকেই মনে করেন বিদেশি চাপের মুখে দেশের সার্বভৌমত্ব রক্ষাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই মনোভাব সরকারের প্রতি নিঃশর্ত সমর্থন নয়, বরং বাইরের হুমকির বিরুদ্ধে জাতীয় সংহতির প্রকাশ। সবশেষে ইরানের অর্থনৈতিক বাস্তবতাও জনগণের মনোভাব গঠনে বড় ভূমিকা রাখছে। বছরের পর বছর ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, অভ্যন্তরীণ অব্যবস্থাপনা এবং সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির প্রভাব দেশটির অর্থনীতিকে কঠিন করে দিয়েছে। মূল্যস্ফীতি, বেকারত্ব, মুদ্রার অবমূল্যায়ন এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্য সাধারণ মানুষের জীবনকে আরো দুর্বিষহ করে তুলেছে। ফলে ইরানি সমাজ আজ একই সঙ্গে অর্থনৈতিক চাপ, যুদ্ধের শঙ্কা এবং রাজনৈতিক অনিশ্চয়তার ভার বহন করছে। এই বাস্তবতায় জনগণের প্রত্যাশা একটাই, যে পথেই বেছে নেওয়া হোক, তা যেন শেষ পর্যন্ত দেশকে আরো বড় সংঘাত নয়, বরং স্থিতিশীলতা ও স্বাভাবিক জীবনের দিকে নিয়ে যায়। যুক্তরাষ্ট্রের সঙ্গে চরম উত্তেজনার প্রেক্ষাপটে ইরান কূটনৈতিক তৎপরতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে পৃথক টেলিফোনে আলোচনা করেন। এসব আলোচনায় মধ্যপ্রাচ্যের দ্রুত অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি, সম্ভাব্য মার্কিন সামরিক পদক্ষেপ এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। ইরান এসব আলোচনায় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি দেশটির সার্বভৌমত্ব বা জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে কোনো সামরিক অভিযান চালায়, তাহলে তেহরান কঠোর ও সিদ্ধান্তমূলক জবাব দেবে। একই সঙ্গে ইরান কূটনৈতিক সমাধানের পথ খোলা রাখার বার্তাও দিয়েছে, যদিও তারা বলছে যে চাপ বা হুমকির মুখে কোনো ধরনের সমঝোতায় তারা যাবে না। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক কঠোর বিবৃতিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। তেহরানের দাবি, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের ক্ষেত্রে বিদ্যমান নিয়ম উপেক্ষা করে এবং ইরানের অনুমোদন ছাড়া বিকল্প নৌপথ ব্যবহার করে ওয়াশিংটন যুদ্ধবিরতির চুক্তির চেতনাকে ক্ষুণ্ণ করেছে। এছাড়া যুক্তরাষ্ট্র বাণিজ্যিক জাহাজ ব্যবহার করে সামরিক তৎপরতা আড়াল করেছে বলেও অভিযোগ করেছে ইরান। তেহরানের অভিযোগ আরও বিস্তৃত। তাদের ভাষ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ, কার্যত নৌ অবরোধ সৃষ্টি এবং ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে বিমান হামলা চালিয়ে যুদ্ধবিরতির পরিবেশ নষ্ট করেছে। ফলে পরিস্থিতি আবারও সংঘাতের দিকে এগোচ্ছে বলে শঙ্কা প্রকাশ করেছে ইরানি কর্তৃপক্ষ। অন্যদিকে মধ্যপ্রাচ্য ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষক রস হ্যারিসন মনে করেন, যুক্তরাষ্ট্রের বর্তমান কৌশল এখনও অস্পষ্ট। তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত কয়েক সপ্তাহে একাধিকবার ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিলেও শেষ মুহূর্তে তা স্থগিত করেছেন। এতে ওয়াশিংটনের প্রকৃত উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে হ্যারিসন বলেন, ট্রাম্প কেন পরিকল্পিত হামলা বাতিল করলেন তা এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। একইভাবে আরাকচির আঞ্চলিক নেতাদের সঙ্গে আলোচনায় ইরান যুক্তরাষ্ট্রকে কোনো প্রতিশ্রুতি দিয়েছে কিনা সেটিও স্পষ্ট নয়। তার মতে, ইরানের অভ্যন্তরে অনেকেই মনে করতে পারেন যে সম্ভাব্য বড় ধরনের সংঘাতের ঝুঁকি বিবেচনায় নিয়ে শেষ পর্যন্ত ট্রাম্প পিছিয়ে গেছেন। অর্থাৎ তেহরানের দৃষ্টিতে এটা যুক্তরাষ্ট্রের কৌশলগত নমনীয়তা নয়, বরং সম্ভাব্য যুদ্ধের পরিণতি এড়ানোর সিদ্ধান্ত। হ্যারিসন আরো বলেন, প্রকৃত উত্তেজনা প্রশমিত হয়েছে, এমন সিদ্ধান্তে পৌঁছানোর সময় এখনো আসেনি। তার মতে,
হরমুজ প্রণালী পুনরায় স্বাভাবিকভাবে খুলে দেয়া এবং সেখানে জাহাজ চলাচল নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সুস্পষ্ট ও লিখিত সমঝোতা না হলে বর্তমান পরিস্থিতি দীর্ঘস্থায়ী হবে না। তিনি ব্যাখ্যা করেন, জুন মাসে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের অস্পষ্ট ভাষাই নতুন সংকটের অন্যতম কারণ। ইরান ওই চুক্তির একটি ধারাকে এমনভাবে ব্যাখ্যা করেছে যাতে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের দায়িত্ব তাদের উপর বর্তায়, কিন্তু যুক্তরাষ্ট্র ও ওমান বিকল্প রুট ব্যবহার করে সেই ব্যাখ্যাকে কার্যত অকার্যকর করার চেষ্টা করে, যা নতুন উত্তেজনার সূচনা ঘটায়। হ্যারিসনের মূল্যায়ন অনুযায়ী হরমুজ ইস্যুতে গ্রহণযোগ্য সমাধান না হলে বর্তমান পরিস্থিতি স্থায়ী শান্তির দিকে নয় বরং সাময়িক বিরতির দিকেই ইঙ্গিত করে। তার ভাষায়, এখন যে ঘোষণা দেখা যাচ্ছে সেটি সংঘাতের সমাপ্তি নয় বরং আরেকটি স্বল্পমেয়াদী বিরতি মাত্র। মিশরের রাজধানী কায়রোতে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন, হামাস এবং ফিলিস্তিন ইসলামিক জিহাদ এর শীর্ষ নেতাদের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার অনুষ্ঠিত এই বৈঠকে গাজা যুদ্ধ, অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের সাম্প্রতিক পরিস্থিতি এবং দুই সংগঠনের পারস্পরিক সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। হামাসের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, সংগঠনটির অধিকৃত পশ্চিম তীরের প্রধান জাহের জাবরিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কায়রোতে পিআইজে মহাসচিব জিয়াদ আল নাখলার নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গেও বৈঠক করে। বৈঠকে উভয় পক্ষ জোর দিয়ে বলে, গাজায় চলমান ইসরায়েলি সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করতে হবে এবং ইসরায়েলি বাহিনীকে সম্পূর্ণরূপে গাজা উপত্যকা থেকে প্রত্যাহার করতে হবে। তাদের মতে, ফিলিস্তিনি জনগণের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে এই দুটি পদক্ষেপ অপরিহার্য। আলোচনায় অধিকৃত পশ্চিম তীর ও জেরুজালেমের ক্রমবর্ধমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিও গুরুত্ব পায়। হামাসের বিবৃতিতে অভিযোগ করা হয়, ইসরায়েল সেখানে ধারাবাহিক অভিযান, বসতি সম্প্রসারণ এবং জেরুজালেমের জনসংখ্যাগত ও সাংস্কৃতিক চরিত্র পরিবর্তনের উদ্দেশ্যে ইহুদিকরণ কার্যক্রম জোরদার করেছে। পাশাপাশি ফিলিস্তিনি বন্দীদের বিরুদ্ধে চলমান নির্যাতন ও কঠোর ব্যবস্থার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন দুই সংগঠনের নেতারা। বৈঠকে হামাস ও পিআইজে ভবিষ্যতে যৌথ কর্মকৌশল আরও শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করে। তারা অভিন্ন জাতীয় অবস্থান গড়ে তোলা, পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং ফিলিস্তিনের জনগণের অধিকার রক্ষায় সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। এদিকে বৈঠক চলাকালে হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান খলিল আল হাইয়া টেলিফোনে পিআইজে মহাসচিব জিয়াদ আল নাখালার সঙ্গে আলাপ করেন। ওই আলোচনায় ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জোরদার করা এবং গাজায় চলমান ইসরায়েলি সামরিক অভিযান বন্ধে আন্তর্জাতিক চাপ বৃদ্ধির প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেওয়া হয়। বিশ্লেষকদের মতে, কায়রোতে অনুষ্ঠিত এই বৈঠক হামাস ও পিআইজের মধ্যে রাজনৈতিক ও সাংগঠনিক সমন্বয় আরও জোরদারের ইঙ্গিত বহন করে। একই সঙ্গে গাজা যুদ্ধ, পশ্চিম তীরের পরিস্থিতি এবং ভবিষ্যৎ রাজনৈতিক উদ্যোগ নিয়ে দুই সংগঠনের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ অব্যাহত রয়েছে বলে এই বৈঠক থেকে স্পষ্ট হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান নীতি গত কয়েক সপ্তাহে নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছে। শুরুতে কঠোর সামরিক পদক্ষেপের হুমকি দিলেও শেষ পর্যন্ত তিনি পরিকল্পিত হামলা স্থগিত করার ঘোষণা দেন। ঘটনার সূত্রপাত 8 জুলাই, যখন হরমুজ প্রণালীতে অনুমোদনহীন রুট ব্যবহার করা জাহাজে ইরানের হামলার পর যুক্তরাষ্ট্র পুনরায় ইরানে বিমান হামলা শুরু করে। পরে ট্রাম্প ঘোষণা দেন, বিদ্যমান যুদ্ধবিরতি কার্যত শেষ হয়ে গেছে। এর জবাবে ইরান বাহরাইন, কুয়েত, ওমান, জর্ডান ও কাতারে অবস্থিত মার্কিন স্বার্থ ও ঘাঁটিকে লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর দাবি করে। একই সঙ্গে হরমুজ প্রণালীতেও জাহাজে হামলা হয়। এসব হামলায় জর্ডান ও ইরাকে 4 জন মার্কিন সেনা নিহত হন। 20 জুলাই ইয়েমেনের হুথি গোষ্ঠী লোহিত সাগরে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা দেয়, যা সংঘাতকে নতুন মাত্রায় নিয়ে যায় এবং আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি আরও বাড়িয়ে তোলে। টানা 13 রাত বোমা হামলার পর 25 জুলাই যুক্তরাষ্ট্র সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত করে। তখন ট্রাম্প দাবি করেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ভালো আলোচনা চলছে। তবে উত্তেজনা আবারও বাড়ে 28 জুলাই হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের বৈঠকের পর। 31 জুলাই ক্যাম্প ডেভিডে মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প ঘোষণা দেন, ইরান চাপ সহ্য করতে না পারা পর্যন্ত যুক্তরাষ্ট্র খুব কঠোরভাবে হামলা চালিয়ে যাবে। একই সময় মার্কিন গণমাধ্যম জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের জ্বালানি অবকাঠামোর বিরুদ্ধে এখন পর্যন্ত সবচেয়ে কঠোর বোমা হামলার পরিকল্পনা করছে।
এমন পরিস্থিতিতে 1 আগস্ট ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে পৃথকভাবে টেলিফোনে কথা বলেন। তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের যে কোনো আগ্রাসনের জবাবে ইরান দৃঢ় ও আনুপাতিক প্রতিক্রিয়া জানাবে। শেষ পর্যন্ত ট্রাম্প পরিকল্পিত হামলা বাতিলের ঘোষণা দেন। তিনি বলেন, ইরান সহ আঞ্চলিক কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রকে সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকতে অনুরোধ করেছে, কারণ একটি সম্ভাব্য সমঝোতার মৌলিক কাঠামোতে পক্ষগুলো নীতিগতভাবে একমত হয়েছে। এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের সংখ্যা সাময়িকভাবে কমিয়ে দিয়েছে, যদিও পরিস্থিতি এখনো অত্যন্ত স্পর্শকাতর রয়ে গেছে। ভারতের সাম্প্রতিক সময়ে আলোচিত ককরোচ জনতা পার্টি সিজেপি এর নেতৃত্বে শুরু হওয়া ছাত্র যুব আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার একদিকে আইন শৃঙ্খলা রক্ষার নামে কঠোর পদক্ষেপ নিয়েছে, অন্যদিকে তরুণ প্রজন্মের সমর্থন ধরে রাখতে রাজনৈতিক ও প্রচারণামূলক উদ্যোগও নিয়েছে। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং জবাবদিহির দাবিতে শুরু হওয়া এই আন্দোলন ভারতের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। আন্দোলনের সূচনা হয় জুন মাসে নয়াদিল্লির ঐতিহাসিক যন্তর মন্তরে। মূলত গুরুত্বপূর্ণ মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে শিক্ষার্থীরা রাস্তায় নামেন। অভিযোগ ছিল, কিছু পরীক্ষার্থী আগেই প্রশ্নপত্র পেয়ে যাওয়ায় বহু শিক্ষার্থীর বছরের পর বছর পরিশ্রম মূল্যহীন হয়ে পড়ে। একই সঙ্গে প্রশ্ন ফাঁসের ঘটনায় হতাশ হয়ে কয়েকজন শিক্ষার্থীর আত্মহত্যার খবরও জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে। পরে এই আন্দোলন শিক্ষা সংস্কার, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান এবং তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে রূপ নেয়। সরকারের প্রথম প্রতিক্রিয়া ছিল আন্দোলন নিয়ন্ত্রণে কঠোর আইন প্রয়োগ। বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে শত শত ছাত্র যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অনেকের বয়স 18 বছরের কম ছিল। তাদের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি অভিযোগ দায়ের করা হয়। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার পর ভারতের সুপ্রিম কোর্ট 18 বছরের নিচে আটক হওয়া সব শিক্ষার্থীকে মুক্তি দেওয়ার নির্দেশ দেয়। আদালতের নির্দেশের আগেই বিভিন্ন রাজ্যে অনেক শিক্ষার্থীকে মুক্তি দেওয়া হলেও বিরোধী দল ও আন্দোলনের নেতারা অভিযোগ করেন যে সরকার অযথা ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে আন্দোলন দমনের চেষ্টা করছে। বিহার, দিল্লি, আসাম, পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্র সহ কয়েকটি রাজ্যে সরকার পরবর্তীতে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারের ঘোষণা দেয়। এসব পদক্ষেপ আসে আন্দোলনের চাপ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর। অনেক বিশ্লেষক মনে করছেন এটি সরকারের জন্য একটি বিরল রাজনৈতিক ধাক্কা ছিল। আন্দোলন দমনে পুলিশি শক্তি ব্যবহারের অভিযোগও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ, কাঁদানে গ্যাস এবং এমনকি পেলেট গান ব্যবহারের অভিযোগ ওঠে। বিহারের সিওয়ান জেলায় এক পুলিশ কর্মকর্তা বিক্ষোভকারীদের দিকে AK-47 তাক করে আকাশে গুলি ছোড়ার ঘটনায় সাময়িক বরখাস্ত হন। এসব ঘটনায় মানবাধিকার সংগঠনগুলো সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে। আরও বিতর্ক সৃষ্টি হয় আন্দোলনকারীদের নজরদারির অভিযোগ ঘিরে। বিভিন্ন শিক্ষার্থী ও কর্মী দাবি করেন সরকার কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক নজরদারি প্রযুক্তি ব্যবহার করে আন্দোলনকারীদের শনাক্ত করেছে। ছাত্রী নেত্রী আইশে ঘোষ দিল্লি হাইকোর্টে আবেদন করে আন্দোলনকারীদের উপর গণনজরদারিকে অসাংবিধানিক ঘোষণার পাশাপাশি সংগৃহীত ব্যক্তিগত তথ্য ধ্বংসের নির্দেশ দেওয়ার আবেদন জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরকারের অবস্থান কঠোর ছিল। দিল্লি পুলিশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে আপত্তিকর ও মানহানিকর পোস্ট ছড়ানোর অভিযোগে একটি FIR দায়ের করে। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম এক্সের কাছে সংশ্লিষ্ট অ্যাকাউন্টধারীদের পরিচয়, ঠিকানা, যোগাযোগের তথ্য এবং লগ ইন লগ আউট সংক্রান্ত তথ্য চায়। অভিযোগ করা হয় বিক্ষোভস্থলে আসা শিক্ষার্থীদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের তথ্য পুলিশ সংগ্রহ করছিল। বিরোধী দল ও ডিজিটাল অধিকার কর্মীরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন যে মোদী সরকার নজরদারি ক্ষমতা বাড়িয়েছে এবং অনলাইনে মত প্রকাশের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে। যদিও সরকার এসব অভিযোগ অস্বীকার করে বলেছে জনস্বার্থেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অন্যদিকে সুপ্রিম কোর্ট এই ঘটনায় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দেয়। আদালত বিক্ষোভ চলাকালে ড্রোন, সিসিটিভি এবং বডি ক্যামেরায় ধারণ করা সব ভিডিও সংরক্ষণের নির্দেশ দেয়। একই সঙ্গে আন্দোলনকারীদের ব্যক্তিগত তথ্য প্রকাশ না করারও নির্দেশ দেওয়া হয়। প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, নিরপরাধ মানুষের বিরুদ্ধে অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগের স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন এবং দায়ীদের বিরুদ্ধে জবাবদিহি নিশ্চিত করতে হবে। আদালতের এই অবস্থান সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকাণ্ডের উপর বাড়তি নজরদারির বার্তা দেয়। তবে আন্দোলনের নেতৃত্ব সরকারের আশ্বাসে পুরোপুরি সন্তুষ্ট নয়। সিজেপির মুখপাত্র সৌরভ দাস অভিযোগ করেন, সরকার এখনো লিখিতভাবে নিশ্চয়তা দেয়নি যে মামলা প্রত্যাহার করা হবে কিংবা ভবিষ্যতে আন্দোলনকারীদের বিরুদ্ধে আর কোনো ব্যবস্থা নেওয়া হবে না। তিনি বলেন, সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ দেখিয়ে বিষয়টিকে বিচারাধীন বলে উল্লেখ করছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো সমালোচনা করে সিজেপি। তাদের বক্তব্য, একটি গণতান্ত্রিক দেশে নাগরিকদের নির্বাচিত সরকার ও প্রধানমন্ত্রীর কাছে জবাবদিহি দাবি করার অধিকার রয়েছে। অনলাইন সমালোচনাকে যদি অপরাধ হিসেবে দেখা হয় তবে তা গণতান্ত্রিক মূল্যবোধের জন্য উদ্বেগজনক। অন্যদিকে সরকার কেবল কঠোর অবস্থানেই সীমাবদ্ধ থাকেনি। তরুণ ভোটারদের সমর্থন পুনরুদ্ধারে বিজেপি নতুন ধরনের প্রচারণাও শুরু করে। ভারতের প্রায় অর্ধেক জনগোষ্ঠীর বয়স 29 বছরের নিচে হওয়ায় এই প্রজন্মকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে জেনজি প্রজন্মের ভাষা, রসবোধ ও জনপ্রিয় সংস্কৃতিকে ব্যবহার করে ভিডিও ও পোস্ট প্রকাশ করেছে বিজেপি। একটি ভিডিওতে জিমের পরিবেশে তরুণদের কথোপকথনের মাধ্যমে দাবি করা হয়েছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগ কোনো আন্দোলনের জয় নয়, বরং গণতন্ত্রের শক্তির প্রতিফলন। যেখানে সরকারের অবকাঠামো উন্নয়ন, মেট্রো রেল, এক্সপ্রেসওয়ে, বিমানবন্দর এবং নতুন শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণের বিষয়ও তুলে ধরা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ইনস্টাগ্রাম ধর্মী সেলফি ভিডিওর মাধ্যমে তরুণদের উদ্দেশ্যে বার্তা দেওয়ার চেষ্টা করেছেন। সব মিলিয়ে ককরোচ আন্দোলনের প্রেক্ষাপটে মোদী সরকারের প্রতিক্রিয়া ছিল দ্বিমুখী। একদিকে পুলিশি অভিযান, গ্রেপ্তার মামলা ও অনলাইন নজরদারির মাধ্যমে আন্দোলন নিয়ন্ত্রণের চেষ্টা করা, অন্যদিকে রাজনৈতিক ক্ষতি কমাতে মামলা প্রত্যাহার, শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর পরিস্থিতি শান্ত করার উদ্যোগ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তরুণদের লক্ষ্য করে নতুন প্রচারণা চালানো হচ্ছে। এই দুই কৌশলের সমন্বয় ভবিষ্যতে ভারতের ছাত্র রাজনীতি, মত প্রকাশের স্বাধীনতা এবং সরকারের সঙ্গে তরুণ প্রজন্মের সম্পর্কের উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। মধ্যপ্রাচ্যে ইরান যুক্তরাষ্ট্র সংঘাত বিশ্ব রাজনীতিকে নতুন এক অনিশ্চয়তার মুখে দাঁড় করিয়েছে। হরমুজ প্রণালী কার্যত অচল হয়ে পড়ায় আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা চাপে রয়েছে। একই সময়ে লোহিত সাগর ও বাব-আল মানদেব প্রণালীতে হুথিদের হামলা এবং নৌ অবরোধের হুমকি বিশ্ব বাণিজ্যের আরেকটি গুরুত্বপূর্ণ রুটকে ঝুঁকির মুখে ফেলেছে। এমন পরিস্থিতিতে সৌদি আরব 13টি দেশকে নিয়ে একটি বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠনের ঘোষণা দিয়েছে, যেখানে বাংলাদেশও সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। এই সিদ্ধান্ত বাংলাদেশের জন্য যেমন নতুন কৌশলগত সম্ভাবনা তৈরি করছে, তেমনি জটিল কূটনৈতিক ও নিরাপত্তাগত প্রশ্নও সামনে আনছে। বাব-আল মানদেব প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক করিডোর। লোহিত সাগরকে এডেন উপসাগর এবং ভারত মহাসাগরের সঙ্গে সংযুক্ত করা এই সরু জলপথ দিয়ে বিশ্ব সামুদ্রিক বাণিজ্যের প্রায় 10 থেকে 12% এবং প্রতিদিন কয়েক মিলিয়ন ব্যারেল তেল পরিবহন হয়। হরমুজ প্রণালীর উপর চাপ বেড়ে যাওয়ায় সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলোর জন্য এই পথের গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে। কিন্তু হুথিদের হামলা এবং অবরোধের কারণে এই রুটও এখন অনিরাপদ হয়ে উঠেছে। ফলে নৌ চলাচলে নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরবের এই উদ্যোগকে অনেকেই বাস্তবসম্মত কৌশল হিসেবে মনে করছেন। বাংলাদেশের জন্য এই জোটে যোগদানের পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ বাস্তবতা রয়েছে। প্রথমত, সৌদি আরব বাংলাদেশের অন্যতম বৃহৎ শ্রমবাজার। 25 লাখেরও বেশি বাংলাদেশি সেখানে কর্মরত এবং প্রতি বছর বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা দেশে পাঠান। এই সম্পর্ক বাংলাদেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে সৌদি আরবের কৌশলগত অনুরোধ উপেক্ষা করা সহজ নয়। দ্বিতীয়ত, নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রেও এই জোট বাংলাদেশের জন্য একটি সুযোগ হতে পারে। যৌথ মহড়া, গোয়েন্দা তথ্য বিনিময়, সমুদ্র টহল, আধুনিক নৌযুদ্ধ কৌশল এবং সাবমেরিন বিরোধী অপারেশনের মতো বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি হবে। তুরস্ক, পাকিস্তান ও মিশরের মতো দেশের সঙ্গে সমন্বিতভাবে কাজ করলে বাংলাদেশের নৌ সক্ষমতা আরও শক্তিশালী হতে পারে। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকেও এর তাৎপর্য রয়েছে।
লোহিত সাগর নিরাপদ থাকলে বাংলাদেশের রপ্তানি পণ্য পরিবহন এবং জ্বালানি আমদানি উভয়ই সুবিধাজনক হবে। পাশাপাশি পূর্ব আফ্রিকার বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশ এবং জনশক্তি রপ্তানির নতুন সুযোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। তবে সম্ভাবনার পাশাপাশি ঝুঁকিও কম নয়। সবচেয়ে বড় উদ্বেগ ইরানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে। দীর্ঘদিন ধরেই বাংলাদেশ মধ্যপ্রাচ্যের প্রতিদ্বন্দ্বী শক্তিগুলোর মধ্যে ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করে এসেছে, কিন্তু সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটে অংশগ্রহণকে তেহরান কিভাবে মূল্যায়ন করবে সেটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদিও সৌদি আরব বলছে এই জোট সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং কোনো রাষ্ট্রকে লক্ষ্য করে নয়, তবুও বাস্তব রাজনীতিতে প্রতিপক্ষের দৃষ্টিভঙ্গি অনেক সময় বেশি প্রভাব ফেলে। আরেকটি বড় ঝুঁকি নিরাপত্তা। এই জোট জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের মতো নয়, বরং একটি সংঘাতপূর্ণ অঞ্চলে পরিচালিত সামরিক উদ্যোগ। ফলে সেখানে দায়িত্ব পালনকারী বাংলাদেশি নৌ সদস্যরা সরাসরি হামলার ঝুঁকিতে পড়তে পারেন। অতীতে উপসাগরীয় যুদ্ধে আন্তর্জাতিক বাহিনীর নিরাপত্তা সহায়তা ছিল। এবার একই ধরনের নিরাপত্তা, ক্ষয়ক্ষতির দায়ভার, সৈন্যদের বীমা ও ক্ষতিপূরণের বিষয়গুলো স্পষ্ট না হলে বাংলাদেশকে সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। এছাড়া বাংলাদেশের নিরপেক্ষ পররাষ্ট্র নীতিও নতুন পরীক্ষার মুখে পড়তে পারে। ঢাকা এখন পর্যন্ত ইরান যুক্তরাষ্ট্র সংঘাতে কোনো পক্ষ না নিয়ে সংলাপ ও শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে, কিন্তু সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটে সক্রিয় ভূমিকা নিলে সেই নিরপেক্ষ অবস্থান কতটা বিশ্বাসযোগ্য থাকবে তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। একই সঙ্গে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর দৃষ্টিতে বাংলাদেশ অনাকাঙ্ক্ষিতভাবে একটি প্রতিপক্ষ হিসেবে বিবেচিত হতে পারে। তাই বাংলাদেশের সামনে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কৌশলগত ভারসাম্য বজায় রাখা। যদি এই জোটে অংশগ্রহণের মূল উদ্দেশ্য কেবল আন্তর্জাতিক সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করা হয়, তবে সেই বার্তা স্পষ্টভাবে ইরান সহ সংশ্লিষ্ট সব পক্ষের কাছে পৌঁছে দিতে হবে। একই সঙ্গে অংশগ্রহণের শর্ত, দায়িত্বের পরিধি, নিরাপত্তা নিশ্চয়তা এবং রাজনৈতিক সীমারেখা স্পষ্ট করাও জরুরি। সব মিলিয়ে সৌদি নেতৃত্বাধীন এই নৌ জোটে বাংলাদেশের অংশগ্রহণকে একপাক্ষিকভাবে ভালো বা খারাপ বলা যায় না। এটি যেমন অর্থনৈতিক ও সামরিক সক্ষমতা বৃদ্ধির সুযোগ এনে দিতে পারে, তেমনি ভুল কূটনৈতিক পদক্ষেপ ভবিষ্যতে নতুন সংকটও সৃষ্টি করতে পারে। বর্তমান অস্থির মধ্যপ্রাচ্যে বাংলাদেশের জন্য সবচেয়ে কার্যকর কৌশল হবে সমুদ্র নিরাপত্তায় দায়িত্বশীল ভূমিকা পালন করা, কিন্তু একই সঙ্গে সৌদি আরব ও ইরান উভয় দেশের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ ও আস্থার সম্পর্ক অটুট রাখা। এই সূক্ষ্ম ভারসাম্য রক্ষা করাই এখন বাংলাদেশের পররাষ্ট্রনীতির সবচেয়ে বড় পরীক্ষা। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।